ওকে, সো আমরা আজকে যেই লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম, বা সেটাকে সংক্ষিপ্ত বলে ডিএফডি। তো ডিএফডি জিনিসটা আসলে কোথায় লাগবে, তোমাদেরকে মনে আছে যে চ্যাপ্টার 2 এর ভিতরে আমরা পড়ে আসছিলাম যে সিস্টেম অ্যানালাইজ যে সমস্ত টুলসগুলো নিয়ে আলোচনা করবে, তার মধ্যে একটা ছিল ডিএফডি। এই চ্যাপ্টার 2 এর আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা ছিল, টপিকটা ছিল এই যে তার মধ্যে একটা দিয়েছিল যে ডিএফডি নিয়ে আসলে কাজটা হবে। এখন আমি ডিএফডিটা আসলে কোন জায়গার জন্য কাজ হবে সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করে নেই। তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন বলছিলাম, তারপরে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তারপরে ছিল ফিজিবিলিটি অ্যানালাইসিস, তারপরে ফাইনাল স্পেসিফিকেশন। তো এই যে ফেজগুলোর মধ্যে কাজ করা হচ্ছে, আমি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের ডিটারমিনেট মানে রিকোয়ারমেন্টগুলো আইডেন্টিফাই করব কোথায় আছে, তারপরে তাদের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো আমি কালেক্ট করব। কালেক্ট করার পরে তো এই জায়গার মধ্যেই কিন্তু আমাকে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে নিয়ে আসতে হবে যে আমি যে রিকোয়ারমেন্টসটা কালেক্ট করলাম সেই রিকোয়ারমেন্টস গুলো তো সব কথাবার্তা। এখন এই কথাবার্তার ভিতরে সব রিকোয়ারমেন্টস গুলো কোন অবস্থাতে আমার সিস্টেমের ভিতরে আমি কনভার্ট করতে পারি, সেটা কি রূপদানের মাধ্যমে আমি একটা রিয়েল সিনারিও তৈরি করতে পারি, সেটার জন্য যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। মানে আমি যদি এক কথায় বলি যে একটা সিস্টেমের যত রকমের রিকোয়ারমেন্টস কথাবার্তাগুলো দেওয়া থাকবে, তাদের মাধ্যমে সিস্টেমের টেকনিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা, টেকনিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য প্রথম যে স্টেপটা নেয় একজন সিস্টেম অ্যানালিস্ট, সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এই ডেটা ফ্লো ডায়াগ্রামটার মাধ্যমে আমরা আসলে সিস্টেমের ডেটাগুলোকে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এবং কে ইউজ করতেছে, ইউজারটাকে কার ইনভলভমেন্টের প্রসেসটা হচ্ছে, ডেটাবেসে কোথায় যাওয়া লাগতেছে, ডেটাবেস থেকে কিভাবে রিড করা লাগতেছে, কাজ করে আবার কিভাবে ডেটাবেসে রাখা হচ্ছে, এই যে একটা ওভারঅল একটা ওভারভিউ, এটার একটা বেসিক একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা হইতেছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এবং এটা হচ্ছে এক একজনের এক এক রকমের ব্যাপার আসবে, এবং কারণ হচ্ছে কি রিকোয়ারমেন্টসগুলোকে কথাবার্তাগুলোকে বিভিন্ন রকমের এলিমেন্টস দিয়ে যখন রিপ্রেজেন্ট করতে আসবে তখন এক একজনের এক এক রকম আসতে পারে। তার কারণ হচ্ছে কি এটা একেবারে ইনিশিয়াল স্টেজের একটা ডায়াগ্রাম, যেটাকে ফিল্টারিং করে করে আমরা আরো সামনের দিকে যাব। বাট ইনিশিয়াল ডায়াগ্রাম যেহেতু, তার মানে এক একজনের এক এক রকমের আসতে পারে, কিন্তু এক একজন এক এক রকমের থিঙ্কিংটা রিকোয়ারমেন্টস গুলো যেন মিস না হয়, রিকোয়ারমেন্টস গুলোকে এক্সাক্টলি সিস্টেমের ভিতরে রেখে একটা রিপ্রেজেন্টেশন করা, ডায়াগ্রামেটিক একটা ভিউতে রিপ্রেজেন্টেশন করাটাই হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। সেটাই আমরা দেখবো যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা কি, কেন এটা ইউজফুল, এটা কিভাবে ডেভেলপ করে, এবং এটা করার জন্য কি কি স্টাইল ডিফাইন করা হয়, লজিক্যাল ডাটা ফ্লো কি এবং ফিজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম কি, এবং সেটা করার জন্য কি কি টুলস বা কি কি সফটওয়্যার দিয়ে আমরা আসলে ডেটা ফ্লো ডায়াগ্রামটা ডিজাইন করতে পারি। এই যে এইখানে আসি যে ডেটা ফ্লো ডায়াগ্রাম, যেটাকে আসলে এক কথায় বলা হয় ফ্লো ওরিয়েন্টেড মডেলিং, যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা আসলে কি। তো দেখো এখানে ডেফিনেশনটার ভিতরে কি লিখছে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম ইজ এ কি রিপ্রেজেন্ট হাউ ডেটা অবজেক্ট আর ট্রান্সফর্ম অ্যাট দে মুভ থ্রু দ্য সিস্টেম। মানে একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে রিপ্রেজেন্ট করানো হয় হাউ ডেটা অবজেক্টস আর ট্রান্সফর্ম অ্যাট দে মুভ থ্রু দ্য সিস্টেম, মানে একটা সিস্টেমের ভিতরে কোন জায়গা থেকে কোন জায়গায় মুভ করতেছে এবং অবজেক্টগুলো কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গায় ট্রান্সফার হচ্ছে, সেটা রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কি একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম। আবার যদি বলা হয়, দেখো বলতেছে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম ইজ দ্য ডায়াগ্রামেটিক ফর্ম দ্যাট ইজ ইউজ, মানে একটা ডায়াগ্রামেটিক ফর্ম। আমার রিকোয়ারমেন্টস গুলো কথাবার্তা ছিল, সেই কথাবার্তাগুলোকে এখন একটা ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্টেশন করা ওটা বলতেছে যে একটা ইউজার এই কাজ করতে পারবে, ওকে এটা ডায়াগ্রামের ভিতরে কোন জায়গায় আছে, এইভাবে আছে। একটা ইউজার এই কাজটা করার পরে ওই লোক এটাকে অ্যাপ্রুভ করলে তারপরে এই কাজটা প্রসেস হবে, এটা কোথায় আছে, ডায়াগ্রামে আছে। তো এই যে রিপ্রেজেন্টেশনের যে মাধ্যমটা, এটাকে আমরা আসলে বলছি ডাটা ফ্লো ডায়াগ্রাম। আরো কথা যদি বলা হয়, বলছে বাই ড্রয়িং দ্য ডাটা ফ্লো ডায়াগ্রাম ইউ ক্যান টেল দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই অ্যান্ড ডেলিভার টু সামওয়ান হু টেক দ্য পার্ট ইন দ্য প্রসেস, ইনফরমেশন নিড টু কমপ্লিট প্রসেস অ্যান্ড দ্য ইনফরমেশন নিড টু বি স্টোরড। যেটা বললাম যে কাজটা করার পরে কোন জায়গায় প্রসেস হবে, কে ডাটাটা কোন মানে ইনপুট দেবে, প্রসেস করে আবার কোথায় যাবে, সেটা আবার বলি যে প্রত্যেকটা কম্পিউটার মানে ইচ কম্পিউটার বেস সিস্টেম ইজ এন ইনফরমেশন ট্রান্সফার। মানে কি
আমি কোনো না কোনো একটা জিনিস সিস্টেমে ইনপুট দিচ্ছি, প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে সিস্টেম থেকে সেটাকে আউটপুট আসতেছে। তো এইটাকে আমরা আসলে বলতেছি একটা সিস্টেমের ফ্লো, ইনপুট গেল, প্রসেস গেল এবং সেটাকে আউটপুটে গেল। এই জায়গাটাই আসলে একটাকে ট্রান্সফর্ম বলা হয়, যে আমি ইনপুট দিলাম, প্রসেস করলাম এবং আউটপুট পাইলাম। এই জায়গায় তিনটা জিনিস কিন্তু এখানে কাজ করে। এটা যদি আমার সিস্টেমকে ধরি, এখানে ইনপুট এবং আউটপুট কিন্তু সিস্টেমের বাইরে, তাহলে এই দুটাকে আমি বলবো এক্সটার্নাল ইনপুট মানে এক্সটার্নাল ডিভাইস, আর এটা আমি বলবো ইন্টারনাল কোনো না কোনো একটা জায়গায় সিস্টেমের ডেটাগুলোকে সেভ করা লাগতেছে, পরবর্তীতে স্যার আপনার নেটের সমস্যা, কথা শুনতেছি করার জন্য আমার ওই ডেটাবেস থেকে নিয়ে রিড করে কাজ করা লাগতেছে, অথবা ডেটাবেসে কি কি এলিমেন্টস গুলো আমার থাকবে সেটা হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটিস, প্রসেস, ডেটা স্টোর। সেটাকে কি কি দ্বারা রিপ্রেজেন্ট করানো হয়, একটা এটাকে এই যে ডায়াগ্রামটা মানে এলিমেন্টসটা, সেটাকে আমি এক্সটার্নাল দ্বারা ইমপ্লিমেন্ট করি, সেটাকে কি রেক্ট্যাঙ্গুলার, তারপর আমি যদি বলি কি এইটা সার্কেল দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি প্রসেস, বা ডেটা ফ্লো রিপ্রেজেন্ট করতেছি অ্যারো দিয়ে, আর ডাবল লাইন অথবা সেটাকে প্যারালাল লাইন দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি ডেটা স্টোর। তার মানে এই চারটা এলিমেন্টস দিয়ে আমি আসলে ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে ডিফাইন করব, ডিজাইন করব। এখন আমি এটাই বলতেছি যে এক্সটার্নাল এন্টিটি বলতে আসলে কি বোঝাচ্ছে, যেটার মাধ্যমে আসলে সিস্টেম ডেটা ইনপুট হবে অথবা সেটার মাধ্যমে ডেটাটা আউটপুট হবে। সেই ইনপুট এবং আউটপুটটাকে ডিভাইস, কোন একটা সেন্সর, কোন একটা মানুষ, কোন একটা ইনপুট ডিভাইস, যাটার মাধ্যমে সিস্টেমে আসলে ডেটাটা ইন করা হবে, সেটাকেই বলা হচ্ছে এই প্রডিউসার অর কনজিউমার অফ ডেটা। এই জন্য বলা হচ্ছে যে ডেটা মাস্ট অলওয়েজ অরিজিনেট সামওয়ান এন্ড মাস্ট বি অলওয়েজ টু সেন্ড টু দ্য সামথিং। মানে কি, এটার মাধ্যমে কোনো না কোনো একটা জিনিস সিস্টেমের ভিতরে ইনপুট করে দেওয়া হবে, এবং এটার মাধ্যমে এই এক্সটার্নাল এন্টিটিসের মাধ্যমে আসলে আমি আবার কোনো একটা জিনিস আউটপুট আমি পেতে পারি। এই জন্য এই যে ডিভাইস, এই যে এলিমেন্টসটা, এটাকে এক্সটার্নাল এন্টিটিস বলা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা ইনপুটের কাজ করব এবং এটার মাধ্যমে আমরা আউটপুটের কাজ করব। এবার আমরা আসি পরবর্তীতে যে ডেটা প্রসেস, যেটা ট্রান্সফর্ম করবে, যেটা আসলে ক্যালকুলেশনের কাজটা করবে, প্রসেসের কাজটা করবে, এবং এখানে আসলে এক্সিকিউশনের কাজটা হবে। সেই এক্সিকিউশনটা কি কি টাইপের হতে পারে, যে কম্পিউটার, ডিটারমাইন, এরিয়া, মানে আসলে ক্যালকুলেশনের যা যা প্রসেস করা দরকার সেই কাজটা আসলে এই সার্কেলের মধ্যে হবে। আর ডেটা ফ্লো, যেটাকে আমি বললাম যে এই যে অ্যারো দ্বারা, এই অ্যারো দ্বারা রিপ্রেজেন্ট করে একটা মানে একটা এলিমেন্টসের সাথে আরেকটা এলিমেন্টসের কানেকশন। আমি যদি এটাকে প্রসেস বলি, তাহলে এই প্রসেসের সাথে আমার এখানে আবার এন্টিটি থাকবে, এই এন্টিটির সাথে প্রসেসের কানেকশন রিপ্রেজেন্ট করানো হয় এই ফ্লো গুলো দ্বারা। এই ফ্লো গুলোকে আমরা আসলে বলতেছি ডেটা ফ্লো। ডেটা ফ্লো থ্রু এ সিস্টেম বিগিনিং অ্যাজ ইনপুট অ্যান্ড ট্রান্সফার ইনটু আউটপুট, মানে এটাকে ইনপুটের সাথে কানেকশন, মানে ইনপুট মাধ্যমে কানেকশন অথবা আউটপুটের মাধ্যমে কানেকশনের মাধ্যমেই আসলে ডেটা ফ্লোটাকে রিপ্রেজেন্ট করানো হয়। আর ডেটা স্টোর যেটা বললাম, দেখো আমি যদি এখানে এক্সাম্পলটা এইভাবে চিন্তা করি, যে কোন একটা জিনিস ইনপুট হলো, এখানে প্রসেস করলো, প্রসেস করার পরে ডেটাটাকে ডেটাবেজের মধ্যে স্টোরে রাখলো, স্টোর করে রাখলো এই অ্যারো দিয়ে। আবার প্রয়োজনে কোন একটা জিনিস প্রসেস করার দরকার, ডেটাবেস থেকে আবার আমাকে সেটা রিড করার দরকার, তার মানে আমি আবার রিড করব, রিড করে তারপর আবার প্রসেস করবো। তার মানে এই সিস্টেমের ভিতরে এটাকে আমরা কি হিসেবে কাজ করতে পারি, ডেটা স্টোর হিসেবে কাজ করতে পারি। এখন এই চারটা এলিমেন্টস আমি আসলে শিখে গেলাম, যে এক্সটার্নাল এন্টিটিসের মাধ্যমে ইনপুট আউটপুট দেওয়া হয়, এটার মাধ্যমে প্রসেস দেওয়া হয়, এটার মাধ্যমে ডেটা ফ্লো দেওয়া হয়, আর এটার মাধ্যমে ডেটা স্টোর অথবা ডেটাবেজের কানেকশনটা করা হয়। এই চারটা এলিমেন্টস এর মাধ্যমেই আসলে ডেটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করা হয়। এখন আমি আসি যে ডেটা ফ্লো ডায়াগ্রাম যে আমি ডিজাইন করব, এটা করার জন্য বেসিক কিছু রুলস আমরা দেখি, যে রুলস গুলো অ্যাপ্লাই করলে আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে ডিজাইন করতে পারবো। দেখো এক নম্বরে বলতেছি কি, দেখো each process should have at least one input and at least one output. কোনো একটা প্রসেসের, যে কোনো একটা প্রসেসের অ্যাটলিস্ট একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। তার কারণ হচ্ছে কি, আদারওয়াইজ তো প্রসেস হবে না, কারণ কোনো একটা জিনিস ইনপুট নিলেই কিন্তু সেটা প্রসেস হবে, আর প্রসেস যেহেতু হয়েছে তার মানে তার একটা আউটপুট আসবে। এই জন্য বলা যে each process should have at least one input and an output. Each data store should have at least one data
ফ্লো ইন অ্যান্ড ওয়ান ডেটা ফ্লো আউট। তার মানে ডেটা স্টোর যদি হয় বা ডেটাবেজ যদি হয়, তার মানে ডেটাবেজে আমি ডেটা রাখলাম, আবার ডেটাবেজের থেকে ডাটাগুলো আমি রিড করলাম, দুটাই হইতে হবে। মানে ডাটাবেজে রিড রাইট দুটাই হলে আমি শুধু রাইট করলাম রিড হইলো না তাহলে তো হবে না। আমি শুধু রাইট করলেই কিন্তু আমাকে রিড করার অপশন থাকতে হবে, সেটাকে আমরা বলতেছি একটা রুলস। ডেটা স্টোর ইন এ সিস্টেম মাস্ট গো থ্রু এ প্রসেস। যেটা এখানে বলছিলাম যে ডেটা স্টোরটা অবশ্যই কি কোনো একটা প্রসেসের সাথে কানেকশন থাকবে, কোন একটা ইনপুট অথবা আউটপুটের সাথে কানেকশন থাকবে না, কারণ এই প্রসেসের সাথেই কানেক্ট হয়ে ডেটাটা স্টোর হবে, আবার অথবা ডেটা থেকেই নিয়ে প্রসেস করবে। এই কথাটাই বলা হচ্ছে ডেটা স্টোর ইন এ সিস্টেম মাস্ট গো থ্রু এ প্রসেস। all process in a DFD go to through another process or data store। মানে একটা প্রসেসের সাথে একটা আমি যদি এখানে একটা প্রসেস চিন্তা করি যে এইটার সাথে আমার কোনো একটা প্রসেস কানেকশন আছে, তার মানে আরেকটা প্রসেসের ইনপুট হিসেবে কাজ করতে পারে, অথবা আরেকটা প্রসেসের ইনপুট হিসেবেও আমি এখানে কাজ করানো হচ্ছে। এটাই বলতেছি যে এই কথাটাই বলা হচ্ছে যে এখানে যে অল প্রসেস ইন এ ডিএফডি গো টু অ্যানাদার প্রসেস অথবা আরেকটা ডেটা স্টোরের সাথে। একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কানেক্ট করতে পারে, অথবা একটা প্রসেস আরেকটা ডেটা স্টোরের সাথে কানেক্ট করতে পারে। এইগুলো হচ্ছে বেসিক রুলস যেগুলোর মাধ্যমে আসলে আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে আমরা ডিজাইন করতে পারি। এখন এই ডিজাইনগুলো করার জন্য আমরা যে কথাগুলো নিয়ে চিন্তা করব, ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে লেবেলিং করা হয় তিনটা মাধ্যমে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, আরো আছে লেভেল 3 and 4। লেভেল 0, 1, 2টা আমরা বেসিক্যালি ইউজ করব, 3 আর 4টা আমরা ইউজ করব না। 3 আর 4টা অনেক লার্জ স্কেলের এবং অনেক কমপ্লেক্স এবং অনেক হিউজ স্কেলের বড় স্কেলের প্রজেক্টের ভিতরে ইউজ করা হয়। আমরা ওই 3 আর 4 এর মধ্যে আমরা আসলে যাব না, 0, 1 and 2 এর মধ্যেই আমরা চেষ্টা করব আমাদের যতগুলো প্রজেক্ট আছে সেটাকে সলভ করার জন্য। এখন আমরা আসি তাহলে 0 আর 1টা কি, এই জন্যই বলা হচ্ছে এখানে দেখো ডেটা ফ্লো ডায়াগ্রাম ক্যান dive into the progressively more details using levels and layers, zeroing on a particular piece, অথবা সেটাকে নাম্বারিং দ্বারা রিপ্রেজেন্ট করা হয় 0, 1, 2 and occasionally go to the level 3 or beyond। আমি একটা এক্সাম্পল দেই, সিম্পল একটা এক্সাম্পল দেই। এভাবে চিন্তা করো যে তুমি একটা প্রবলেম নিয়ে তোমার সিইসি অফিসে তুমি গেছো। সিইসি অফিস কি বলতেছে যে তোমার একটা টেস্টিমোনিয়াল লেটার লাগবে। তুমি গিয়ে সিইসি অফিসে গিয়ে বললা, সিইসি অফিস তোমার এই রিকুইজিশনটা, তোমার রিকোয়েস্টটা রাখলো, বলে দিল যে তুমি কালকে 10টার সময় আসো অথবা 5টার সময় আসো, বলে দিল শেষ। তুমি কি করলা, এই তুমি কিন্তু সিস্টেমের জন্য ইনপুট, আর সিস্টেমটাকে ওই যে সিইসি অফিসে যে লোকগুলো বসে আছে ওনারা হচ্ছে সিস্টেম, তোমার কাছ থেকে ইনপুটটা নিল। এই যে সিস্টেমটা ইনপুটটা নিল, আর তুমি কি পাবা, পরের দিন আইসা 5টার সময় খালি তাদের কাছ থেকে একটা লেটার পাইলা। মাঝখানে কি হইলো না হইলো এটা কিন্তু তোমার কাছে কোনো জিনিস জানারই দরকার নাই, তোমার কোনো প্রয়োজন নাই, এবং তুমি কিন্তু আসলে জানো না যে কি কি মাধ্যমে কোন কোন জায়গায় হয়ে তোমার কাছে লেটারটা আসছে। এই যে আমি রিকোয়েস্ট করলাম, আবার আমি রিকোয়েস্টটা অ্যান্সারটা পাইলাম, এবং আবার আমি যদি বলি যে আমার এই অ্যাপ্লিকেশনে এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, এটা একটু ফিক্স করে আবার আমাকে আরেকটা দেন, তুমি ওই অ্যাপ্লিকেশনটা আবার দিলা, ওনারা কি করলো এটাকে ঠিক করলো, ঠিকঠাক করলে কার কাছে যাইলো, কোন জায়গায় রিকোয়েস্ট নিলো, কি করলো না করলো এটা তোমার দেখার বিষয় না। ওটা ঠিক করে বললো যে পরের দিন তুমি আবার আসো এতটার সময়, 5টার সময় তুমি আবার এটা পেয়ে যাবা। পরের দিন আবার তুমি গেলা, তো পরের দিন তুমি আবার নিয়ে গেলা। আমার এখানে প্রশ্নটা হচ্ছে তুমি সিস্টেমকে রিকোয়েস্ট করলা আর সিস্টেম তোমাকে দিয়ে দিল, মাঝখানে কিভাবে হইছে না হইছে, তুমি একটা জিনিস চেঞ্জ করতে বললা, সিস্টেম তোমাকে চেঞ্জ করে দিছে ইন্টারফেসের মতো। তার মানে সিইসি অফিসটা তোমার কাছে জাস্ট একটা ইন্টারফেস, তুমি রিকোয়েস্ট করলা তোমাকে দিয়ে দিল। একটা সিস্টেমটা তোমার কাছে কমপ্লিটলি একটা ইন্টারফেস, যেটা তুমি রিকোয়েস্ট করবা, তুমি পেয়ে যাবা, চেঞ্জ করতে বললা তোমাকে দিয়ে দিবে। এই যে প্রসেসটা, মানে আমি একটা জিনিস রিকোয়েস্ট করলাম আর আমি পেয়ে গেলাম, অথচ কোন মাধ্যমে হইলো, কোন কোন লোকের কাছে গিয়ে হইলো সেটা আমার কাছে অজানা। এইভাবে যদি আমি কোন একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করি, এটাকে আমি বলতেছি ডিএফডি লেভেল 0, অথবা এটাকে বলা হয় কনটেক্সচুয়াল ডায়াগ্রাম। খেয়াল করো ব্যাপারটা, আমি রিকোয়েস্ট করলাম আর আমি পেয়ে গেলাম, কিভাবে হলো আমাকে যা সিস্টেম দিয়ে দিল, মানে আমার কাছে যা জানার বিষয় যে আমি রিকোয়েস্ট করছিলাম আর আমি পেয়ে গেছি। এখন আমার কথা হচ্ছে তুমি রিকোয়েস্ট করলা কয়টা, মনে করো টেস্টিমোনিয়ালের জন্য একটা রিকোয়েস্ট করলা, আবার টেস্টিমোনিয়ালটা ক্যান্সেল করার জন্য একটা মানে রিকোয়েস্ট করলা, কি করলা একটা মার্কশিটের জন্য অ্যাপ্লাই করলা, ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলা, কোর্স রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলা। এগুলো হচ্ছে তোমার সবগুলা রিকোয়েস্ট কোথায়, সিস্টেমে। এখন
সবগুলা সিস্টেমে কিন্তু যাবে কোথায়, তোমার থেকে রিকোয়েস্ট নিয়ে যাবে সিইসি অফিস। সিইসি অফিস বাকি কাজগুলো করতেছে। সিইসি অফিস এখানে তোমার জন্য সিস্টেম। ওকে, এখন এই সিইসি অফিস তুমি যে রিকোয়েস্ট গুলো করতেছো সবগুলো আবার তোমাকে পরের দিন রিপ্লাই দিচ্ছে। তুমি আসলে কিভাবে হচ্ছে জানো না। এইভাবে যদি রিপ্রেজেন্ট করি এটাকে আমি বলতেছি ডিএফডি জিরো। আর সিইসি অফিস এখন শুধুমাত্র টেস্টিমোনিয়ালের জন্য কাজ করতেছে। টেস্টিমোনিয়ালটা তুমি রিকোয়েস্ট দিছো, উনি টেস্টিমোনিয়ালটা নিয়ে কাজ করতেছে। এই টেস্টিমোনিয়ালটা পাওয়ার জন্য প্রথমে উনি হেডের কাছে গেছে, হেডের কাছে গিয়ে হেড বলতেছে যে এই জায়গায় এই কাজ করা লাগবে, এইরকম রিকোয়ারমেন্টস আছে, এই জিনিসগুলো ফিল আপ হয়েছে কিনা দেখো। উনি আবার একটা প্রসেস দেখবে, দেখার পরে পরবর্তীতে উনি ফিডব্যাক ঠিকঠাক করে সাইন টাইন করে সিগনেচার দিয়ে তারপরে তোমাকে দিয়ে দিচ্ছে। এই আবার সিইসি অফিসকে দিয়ে দিতেছে, সিইসি অফিসের মাধ্যমে তুমি পাচ্ছ। এই যে একটা কাজ হওয়ার জন্য এক হ্যান্ড ভিতরে যাওয়া লাগছে, এক হ্যান্ড ভিতরে ঢুকে কি হচ্ছে সেটা আমাকে দেখা লাগতেছে, সেটাকে আমি বলবো ডিএফডি ওয়ান। ডিএফডি টুটা কোনটা? তাহলে ওই যে হেড স্যারের ওইখানে গিয়ে আরো মনে করো, মানে আমি একটা প্রসেস দিলাম সিইসি অফিস, সিইসি অফিস যখন হেড স্যারের কাছে গেল, হেড স্যারের ওইখানে গিয়ে আরো 4টা প্রসেস তৈরি হলো। সেটা কি? এটা করার জন্য এক্সামে যাওয়া লাগবে, এটা করার জন্য রেজাল্ট সেকশনে যাওয়া লাগবে, এটা করার জন্য অ্যাকাউন্ট সেকশনে যাওয়া লাগবে, তার এই জিনিসগুলো ভেরিফিকেশন গুলো কনফার্ম করা আছে কিনা। এই কনফার্ম গুলো যদি কমপ্লিট করা থাকে তাইলেই তোমাকে ফিডব্যাক দিবে। তার মানে কি আরো এক স্টেপ ভিতরে, প্রথমে ছিল মানে সিইসি অফিস জিরো, তারপরে গেল হেড স্যার ওয়ান, এরপরে হেড স্যারের ওখান থেকে আরো বাকি সাব প্রসেসে গেল, সেটাকে আমি বলতেছি টু। এই যে নাম্বারিংটা, একটা প্রসেসের ভিতরে আরেকটা প্রসেস, আরেকটা প্রসেসের ভিতরে আরো মাল্টিপল প্রসেস, এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলতেছি লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু। এই নর্মালি আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো কাজগুলো লেভেল জিরো, ওয়ান এবং টু এর মধ্যে আমাদের কাজটা আসলে শেষ হয়ে যায়। সেটাই আমরা আসলে দেখবো যে ডায়াগ্রাম গুলো কিভাবে রিপ্রেজেন্ট করে। দেখো ডিএফডি জিরো কি বলছে। DFD level 0 is called context diagram. It's a basic overview of the whole system or process being analyzed or model. অথবা এটাকে আসলে বলা হয় at a glance view, মানে আমি সিস্টেমে দিলাম আর আমি পেয়ে গেলাম, আর কিছু না। এটাকেই আমি এখানে একটা ডায়াগ্রামে দেখো ডিএফডি জিরো কিভাবে বলছে যে তুমি একজন স্টুডেন্ট কি করলা, তুমি কোন একটা অ্যাপ্লিকেশন করলা, তোমার এটা দরকার, সিইসি অফিস কি করলো, তোমার রিকোয়েস্টটা রেখে দিল। উনি পিছনে কি কাজ করলো না করলো তোমার দেখার বিষয় না, সিস্টেমের মাধ্যমে করে করে তোমাকে আবার পরের দিন দিয়ে দিল। আবার পরে বলতেছে কোন একটা জিনিস আমার চেঞ্জ করার দরকার, আবার তুমি রিকোয়েস্ট করলা, করে সিস্টেম দিয়ে গেল, রেখে দিল, এটা আপডেট করে সিস্টেমেটিক্যালি করে তোমাকে আবার দিয়ে দেবে। অথচ এটার পিছনে কিন্তু অনেকগুলো কাজ। তার মানে ডিএফডি জিরো দ্বারা পুরা সিস্টেমের কি কি রিকোয়েস্ট কে পাবে। আমি যদি এখানে জাস্ট এটা কার হিসাবে চিন্তা করি, স্টুডেন্টের হিসাবে চিন্তা করি, আর এখানে যদি আমি চিন্তা করি একজন টিচার সিইসি অফিসে কি কি দিবে, তাহলে টিচারের এখানে ব্যাপারটা আসবে, টিচার সিইসি অফিসে কি দিবে, তারপরে আবার টিচারকে কি কি ফিডব্যাক দিবে। তার মানে এখানে এটাকে আমি যদি সিস্টেম চিন্তা করি, এই জায়গা থেকে এই সাইটগুলো থেকে কারা কারা সিস্টেম থেকে কি কি পেতে চায়, কি কি রিকোয়েস্ট করবে আর কি কি পেতে চায়, এই যে একটা ওভারভিউ একটা ডায়াগ্রাম, এটাকে আমরা বলতেছি ডিএফডি জিরো ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামটাকে যদি আমি এক স্টেপ ভিতরে ঢুকি, শুধু আমি কাজ করব যে রিজার্ভেশন হওয়ার জন্য কি কি করা লাগছিল, ক্যান্সেলেশন হওয়ার জন্য কি কি করা লাগছিল, কার গেস্টের রিজার্ভেশনের জন্য কি করা লাগছে, গেস্টের ক্যান্সেলেশনের জন্য কি কি করা লাগছে, সেটা যদি আমি এক স্টেপ ভিতরে ঢুকি, সেটাকে আমি বলতেছি ডিএফডি লেভেল ওয়ান। তার মানে তোমাকে যদি পরীক্ষায় বলে দেওয়া হয় এইরকম একটা সিনারিও দেওয়া হলো, সেটার জন্য তুমি একটা ডিএফডি জিরো আঁকো অথবা কনটেক্সট ডায়াগ্রাম আঁকো। কনটেক্সট ডায়াগ্রাম কি, যে একটা সিস্টেমের ভিতরের সাথে কয় রকমের ইউজার কি কি রিকোয়েস্ট করতেছে আর সিস্টেম থেকে ও কি কিভাবে রিকোয়েস্ট গুলো পাইতেছে, জাস্ট এরকম দুইটা তিনটা মানে এলিমেন্টস দ্বারা। একটা থাকবে গেস্ট, আর একটা যদি অন্য ইউজার থাকে ও সিস্টেমে রিকোয়েস্ট করবে, গেস্টও সিস্টেম ইউজ করবে, অ্যাডমিনও রিকোয়েস্ট করবে, কিভাবে আসলে সিস্টেম থেকে আউটপুট গুলো পাচ্ছে। একটা ডায়াগ্রামের মাধ্যমেই পুরো সিস্টেমটাকে ওভারভিউটা রিপ্রেজেন্টেশন করাটাই হইতেছে ডিএফডি জিরো, অথবা সেটাকে বলা হয় কনটেক্সচুয়াল ডায়াগ্রাম। এখন আমি আসি ডিএফডি ওয়ানটা কি। ডিএফডি লেভেল ওয়ান প্রোভাইড মোর ডিটেল ব্রেকআউট দ্য পেজ অফ দ্য কনটেক্সট লেভেল ডায়াগ্রাম. You will highlight the main function that carried out by base as break down the high level process context diagram into the sub process. তার মানে ওইটাকে আরো এক স্টেপ ভিতরে সাব প্রসেসে যেটা ঢুকানো হচ্ছে সেটা হইতেছে ডিএফডি ওয়ান। এটাকে আমি এখানে এক্সাম্পলে দেখি, দেখো গেস্ট কি কাজ করছিল, রিজার্ভেশনে কাজ করছে, ক্যান্সেলেশনে কাজ করছে।
রিকোয়েস্ট করে তারপরে সেটার ফিডব্যাক পাইছে। এখন আমি শুধুমাত্র দেখবো রিজার্ভেশনের জন্য কি কি করা লাগছিল। দেখো গেস্ট রিজার্ভেশনের জন্য করতেছে, রিজার্ভেশনের যে প্রসেসটা এটার সাথে ইনভলভ আরো দুইটা প্রসেস। কি রিজার্ভেশন করার আগে রুম ঠিক আছে কিনা দেখতেছে, রুম অ্যাডমিনকে রিপোর্ট করতেছে, আগে ইনকোয়ারি করতেছে, আগে আপডেট ঠিক করা আছে কিনা। এটা করার জন্য আমাদের আগের দিনের যত রকমের ফাইল আছে সেই ফাইলগুলো আমার আপডেট করা আছে কিনা ডেটাবেজে চেক করা লাগতেছে। তার মানে একটা রিজার্ভেশন প্রসেসের সাথে কতগুলো জিনিস কানেক্টেড। অথচ এই ফিগারটার মাধ্যমে আসলে কিন্তু আমার বুঝারই উপায় নেই, আমি খালি করি আর পেয়ে যাই, করি আর পেয়ে যাই। কিন্তু এই করার ব্যাপারটার পিছনে আসলে কি কি জিনিস কানেক্টেড সেই জিনিসগুলোকে আমি বলতেছি ডিএফডি 1। এখন ডিএফডি 2টা কি তাহলে? ডিএফডি 2টা হবে এই গেস্ট রিজার্ভেশন যে করতেছে এই যে আবার একটা সাব প্রসেস, এই সাব প্রসেসটার জন্য রুম সিলেকশনের জন্য আবার ওর কি কি করা লাগছে, অথবা রিপোর্ট অ্যাডমিন করার জন্য ওর কি কি করা লাগছে, দ্যাট ইজ কল্ড ডিএফডি 2। বুঝতেছো ব্যাপারটা? তার মানে আমি এক স্টেপ ভিতরে ঢুকে কি করলাম, ডিএফডি 1, এক স্টেপ ভিতরে বাকি যে প্রসেসগুলো আছে সেটার জন্য আমার কি কি করলাম সেটা হচ্ছে প্রসেস 2 বা ডিএফডি লেভেল 2। সেটাকে এখানে বলে দেওয়া হচ্ছে, দেখো ডিএফডি লেভেল 2 দেন গোজ টু ওয়ান স্টেপ ডিপার ইনটু দ্য পার্টস লেভেল 1, ইট মে রিকোয়ার মোর টেক্সট টু রিচ দ্য নেসেসারি লেভেল অফ ডেটা। মানে এটা করার জন্য আমি জাস্ট জানলাম যে এই লোকের কাছে আমার যাওয়া লাগতে পারে। আর এই কাজটা যখন আমি ধরতে যাব তখন কিন্তু আমি আরো স্পেসিফিক হয়ে যাব যে রুম সিলেকশনের জন্য আসলে আমার কার কাছে যাওয়া দরকার ছিল, মাস্ট। তার মানে এই জায়গায় ফিলার মধ্যে বুঝবো যে এই জায়গা থেকে কার কাছে যাওয়া হয়েছিল, কার কাছ থেকে যাওয়া হয়েছিল, কার কাছ থেকে এইখান থেকে যাওয়া হয়েছিল রিজার্ভেশন প্রসেসের জন্য একটা প্রসেস, রিজার্ভেশন প্রসেস থেকে রুম সিলেকশন যাওয়া হয়েছিল, রুম সিলেকশন থেকে আবার ওই জায়গায় আবার একটা পার্সন আছে যেই পার্সন অ্যাপ্রুভাল দিলে তারপরে কাজটা হয়। তার মানে রিজার্ভেশনের জন্যই যে বাকি কতগুলো প্রসেস হইতে পারে এবং এই একটা গেস্টের একটা ইউজারের এই কাজটা কমপ্লিট করার জন্য কতগুলো জায়গায় যাওয়া লাগতে পারে সেটাকে প্রসেস বাই প্রসেস ডিপার ভিতরে ঢোকার যে প্রসেসটা সেটাই হচ্ছে ডিএফডি লেভেল 1, ডিএফডি লেভেল 2। এটাই এখানে দেখো কি করছে, দেখো আর একটু ডিপার ঢুকে গেছে। গেস্ট কোয়েরি করতেছে, কোয়েরির জন্য কি করা লাগছে, রিজার্ভেশনের জন্য কি করা লাগছিল, রিজার্ভেশনের আগে সার্চ করা লাগছিল, সার্চ করার আসছে যে কেউ আবার ওয়েটিং আছে কিনা সেটা দেখতেছে, ওয়েটিং এর আগে থেকে কেউ কনফার্ম করে রাখছে কিনা সেটা দেখতেছে, কোয়েরি যে করতেছে সেটার মধ্যে কেউ ডেটাবেজে আবার চেক করা লাগতেছে। এগুলো তো সব আমার ডেটাবেস, এইগুলো হচ্ছে আমার সব ডেটাবেস, আর এইগুলো হচ্ছে আমার সিস্টেমের ইনপুট এন্টিটি, আর এইগুলো হচ্ছে আমার সব প্রসেস। তার মানে বুঝতেছো যে একটা কাজের জন্য আরেকটা কাজের ভিতরে যখন আমি ঢুকতেছি আরো মাল্টিপল সাব প্রসেস আমার ক্রিয়েট হইতেছে, মাল্টিপল সাব প্রসেস যখন ক্রিয়েট হইতেছে তখনই আমি ডিএফডি লেভেল 2 এর ভিতরে ঢুকে যাচ্ছি এবং 2 এর ভিতরে ঢোকার পরে এক্স্যাক্টলি আমার সিস্টেমের যে রিকোয়ারমেন্টসটা ছিল সেই জিনিসগুলো আরো ক্লারিফাই হয়ে যাচ্ছে যে আসলে ওই কাজটা করার জন্য কোন পার্সনটার কাছে যাওয়া লাগছে। দেখি আমি সিস্টেমের রিকোয়ারমেন্টসটা একটা মানে কি একটা সিস্টেমের আমার একটা রিভাইজ গ্রেড শিটের জন্য সিইসি ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, সিইসি অফিস কি করছে সেই অ্যাপ্লিকেশনটা তোমার কাছ থেকে নিয়ে একজন কোর্স টিচারের কাছে গেল, কোর্স টিচারের সাথে হেড স্যারের রিলেশন হলো, ডিন স্যারের কাছে গেল, এক্সাম কন্ট্রোলারে গেল এবং এক্সাম কন্ট্রোলারের যে অফিস উনি ওই ডেটাটা এন্ট্রি করে দেওয়ার পরেই তোমার রেজাল্টটা আপডেট হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? অথচ তুমি জানো কি সিইসি অফিস করে দিছে, কিন্তু এই সিইসি অফিসের পরে মানে কোর্স টিচারের একটা অ্যাপ্রুভাল গেছে, হেড স্যারের অ্যাপ্রুভাল গেছে, ডিন স্যারের অ্যাপ্রুভাল গেছে, এক্সাম কন্ট্রোলারের অ্যাপ্রুভ গেছে, তারপরে ওই এক্সাম কন্ট্রোলার অ্যাপ্রুভালের হওয়ার পরে এক্সাম কন্ট্রোল অফিসের যে আইটি স্টাফ উনি হয়তো ডেটাগুলোকে এন্ট্রি দিছে। তার মানে অ্যাপ্রুভালটা হওয়ার পরে লাস্টে ওই জায়গাটায় তার মানে আমাকে আইডেন্টিফাই করা যাচ্ছে ওইখানে এক্সাম কন্ট্রোলারের মধ্যে আমাকে একটা সেকশন আছে যারা আসলে এই ডেটাগুলো এন্ট্রি করার যে কাজটা করে। তার মানে আমাকে স্পেসিফিক করে ওই পার্সনটার মধ্যে কানেকশনটা তৈরি করে দেওয়াটাই হইতেছে আমার সিস্টেমের কমপ্লিট একটা প্রসেস। এখন এই জায়গার ভিতরে কারো কোনো কোশ্চেন আসছে কিনা আমাকে বলুন। আর যেটা 3 আর 4 যেটা বললাম যে 3 আর 4টা আমরা নর্মালি ইউজ করব না কমপ্লেক্সিটি, কিন্তু মানে আমরা এটা স্কিপ করে যাব কারণ এরকম এক্সাম্পল আমাদের কাছে নাই। আমরা জাস্ট এতটুকু জেনে রাখবো যে অনেক কমপ্লেক্স জটিল বড় স্কেলের প্রজেক্টের জন্য নিয়ে যায়, বাট 0, 1, 2 এর মধ্যেই আমাদের যতগুলো প্রজেক্ট আছে সেগুলোকে কভার করে ফেলবো। বলো এখন কারো কোনো প্রবলেম আছে কিনা এতটুকুর মধ্যে? স্যার এখান থেকে স্যার মানে স্যার কিরকম কোশ্চেন হবে স্যার?
সবার আগে খালি কোশ্চেন চিন্তা করে, কি কোশ্চেন আসবে কোন তোমার প্রবলেম বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা আগে বলো। না স্যার এখন বুঝছি, কিন্তু বাট স্যার সলিউশন না, করার সময় তো স্যার কোনো হয়তো মানে সলিউশনের কোনো ঝামেলা কোশ্চেন করতে পারে। কোনো কোশ্চেনের ব্যাপারে এখানে কিছু নাই। এখন আমার আগে বড় আগে বুঝছো কিনা, তোমাদের আগের যে কুইজ হইছে কি কোশ্চেন আসবে তোমার নিয়ে টেনশন করতে না করছিলাম না? পরীক্ষার মধ্যে দেখো না কি কোশ্চেন আসছে? জি স্যার। তাহলে তুমি কোশ্চেন বারবার খালি কোশ্চেন নিয়ে চিন্তা করো কেন? বুঝছো কিনা সেটা আগে বলো। জি স্যার এখন বুঝাইছেন স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ ওকে, এটা মেইন ব্যাপার। টপিকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো। আমি তো একবারে শুরু থেকেই বলে দিচ্ছি কি কোশ্চেন আসবে পরীক্ষায়, কি কোশ্চেন আসবে সেটা আমার চিন্তা, তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি তোমাদেরকে কুইজের আগে স্যাম্পল কোশ্চেন দিয়ে দিই, দিয়ে দিছি কিনা? স্যাম্পল কোশ্চেন দিয়ে দিছিলাম কিনা? ওকে, এখন আমরা আসি যদি এই জায়গায় লজিক্যাল ডিএফডি কি আর ফিজিক্যাল ডিএফডি কি। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম সবগুলো ছিল আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রামের সবগুলো লেভেলের কানেকশনগুলো, ডিএফডি 0 1 2 3। এখন যেই জায়গাটার ভিতরে আমরা একটা জিনিস দেখবো যে আমাদের কোন জায়গাটায় আমাদের বিজনেসের পলিসিটা থাকবে আর ইউজাররা আসলে কোনটা দেখতে পাবে। দেখো ডাটা ফ্লো ডায়াগ্রামের ডেফিনেশনটা দুই রকম হয়। আমি দেখতেছি যে এই জায়গার পরে এই জায়গায় গেছে, যেমন আমি সিসি ডিপার্টমেন্টে রিকোয়েস্টটা করলাম, সিসি ডিপার্টমেন্ট অন্য জায়গা থেকে একটা কাজটা করে দিল। আমার কাছে ইন্টারফেসটা হচ্ছে কি, আমি রিকোয়েস্ট করছিলাম সিসিতে, সিসি আমাকে করে দিছে। আর এটার পিছনে ওনারা এটা অ্যাপ্রুভ করার আগে ওটার পিছনে লজিক কি ছিল? তুমি একটা স্টুডেন্ট এবার ফাইনাল এক্সামের মধ্যে আমি বলি একটা স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট মানে পরীক্ষা দিয়েছিল অ্যাজ ইউজুয়াল মিড টার্ম, এবং সেই কোর্সটার মধ্যে সে বি প্লাস পাইছে। সে বি প্লাস পাওয়ার পরে মনে করতে পারো যে সে ডিপার্টমেন্টের হেডকে কল করছে, ডিপার্টমেন্ট মেল করছে, সিসি অফিসে মেল করছে, তারপর হচ্ছে যে কোর্স টিচারকে মেল করছে, সবাইকে সে মেল করে করে মানে পাগল বানাই বসে। বিকজ অফ কি, সে কোর্সটাতে বি প্লাস পাইছে এবং সে ইমপ্রুভমেন্ট দিতে চায়। তো সে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশন করতে তো আর না নাই, অ্যাপ্লিকেশন করছে, কিন্তু এক্সাম কমিটি এবং সিইসি অফিস ওরা যখন এটাকে ভেরিফাই করছে যে এটার পিছনে লজিকটা কি, এটার পিছনে লজিক যখন দেখতেছে কি যে এক্সামের রুলসে আছে যে কোনো একটা স্টুডেন্ট যদি বি প্লাস পেয়ে যায় তাহলে আর সে ইমপ্রুভমেন্ট দিতে পারবে না। তার মানে ইন্টারফেস এক, ইন্টারফেসের পিছনে লজিকগুলা কি সেটাই হইতেছে লজিক্যাল ডিএফডি। আর ফিজিক্যাল ডিএফডি মানে ইউজার আসলে কি দেখতে পায়, ইউজার আসলে কি কি করতে চায়, দুইটাকে এসে এখানে দুই টাকার ডিএফডি বোঝানো হচ্ছে যে লজিক্যাল ডিএফডি কি আর হচ্ছে কি ফিজিক্যাল ডিএফডি কি, এটাই এখানে দেওয়া আছে। এখন আমরা এখানে কমপ্লিটলি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু চেষ্টা করব যে এক্সাম্পলটা বোঝা যায় কিনা। তোমরা কি এটা মানে পড়া যাচ্ছে সিনারিওটা? দেখো তো তোমাদের সাইড থেকে কি সিনারিওটা পড়া যাচ্ছে? স্যার ঝাপসা লাগে স্যার, এত ভালো বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমি সিনারিওটা বলি। স্যার ভালো বোঝা যায় না স্যার, ঝাপসা লাগে স্যার। ওকে, তাহলে আমি একটু সিনারিওটা বলি। An advertisement is issued giving essential qualification for the course, the last date for the receipt of application, and the fee to be enclosed with the application. মানে মনে করো তোমাদের বলে দেওয়া হয়েছে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা সবাই অ্যাপ্লাই করো, অ্যাপ্লিকেশন করো, এবং সাথে অ্যাপ্লিকেশনের সাথে ডিটেলস ইনফরমেশন দাও, এবং সাথে মনে করো 500 টাকা ফি দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে বলছে। এটাই বলে দেওয়া হয়েছে। An advertisement issued giving essential information for the course বা for the department, the last date for the receipt application and the fee to be enclosed with the application. ওকে, এবং অ্যাপ্লিকেশনটা করতে বলছে কোথায়? রেজিস্টার অফিসে সাপোজ। তারপরে এই ক্লার্ক ইন দ্য রেজিস্টার অফিস check the receipt application to see if the mark sheet and the fee are enclosed. তারপরে ওই রেজিস্টার অফিসের যে ক্লার্ক উনি সবগুলো অ্যাপ্লিকেশন চেক করলো, এবং সেই চেক করার পরে তোমাকে বলে দিল যে ওইখান থেকে তুমি বের করে ফেলো যে কারা কারা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই করছে, সেখানে কারা কারা অ্যাপ্লিকেশনগুলো দিছে, ডকুমেন্টসগুলো দিছে, এবং সাথে 500 টাকার যে এনক্লোজার বা ড্রাফট, ব্যাংক ড্রাফট সেটাও আসলে দিছে কিনা। সেখানে মনে করো অ্যাপ্লাই করছে 500 জন, এবং সবগুলো রিকোয়ারমেন্টস দিয়ে প্রপারলি অ্যাপ্লাই করছে মনে করো 300 জন। তো তারা কি করছে ওই 300 জনের এই জন্য বলা হচ্ছে a clerk in the register office check the receipt application to see if the mark sheet and fees are enclosed and send the valid application to the concerned department. তো
তখন সে চেক করে সেই জায়গায় একটা ফাইল তৈরি করে ফেলছে যে 500-র ভিতরে আসলে কারা কারা সব এক ফাইল প্রপারলি দিছে, যারা যারা টাকাও দিছে, যারা যারা ডকুমেন্টস গুলো দিছে, অ্যাপ্লিকেশন দিছে, তাদের একটা লিস্ট করছে এবং এই লিস্টগুলো সে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ফাইল করছে। প্রথমত সবাই অ্যাপ্লাই করছে ল, বিবিএ, সিসি, ইংলিশ, মাল্টিমিডিয়া, আপনি অ্যাপ্লাই করছে, কিন্তু রেজিস্টার অফিস সেগুলোকে সর্টিং করছে, সর্টিং করে কারা কারা প্রপারলি ডকুমেন্টস গুলো দিল সেটার একটা সর্টিং করছে, করে একটা এক্সেল ফাইল তৈরি করছে এবং এই এক্সেল ফাইলটা send this valid application to the concerned department। তখন ইন্ডিভিজুয়ালি ওই এক্সেল ফাইলগুলো ভ্যালিড অ্যাপ্লিকেশন গুলো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। সেটা কি কি সিসি ডিপার্টমেন্টের লিস্টটা সিসি ডিপার্টমেন্টে, বিবিএটা বিবি, ইংলিশেরটা ইংলিশে, লয়ারটা ল, আলাদা আলাদা ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন গুলো পাঠিয়ে দিচ্ছে। তার মানে রেজিস্টার অফিসের কাজ কি ইনিশিয়াল ফিল্টারিং করা, কারা কারা অ্যাপ্লিকেশন গুলো ঠিক মতো দিচ্ছে, কারা কারা ডকুমেন্টস গুলো দিচ্ছে, কারা কারা টাকাগুলো পেমেন্ট করছে, ড্রাফট মানে ব্যাংক ড্রাফটটা কারা কারা দিচ্ছে, এই লিস্টটা করে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া। এই কাজটা হচ্ছে ইনিশিয়ালি রেজিস্টার অফিস করছে। ওকে, তারপরে দ্য ডিপার্টমেন্ট চেক দ্য অ্যাপ্লিকেশন ইন ডিটেলস। তখন ডিপার্টমেন্ট আবার সেই অ্যাপ্লিকেশন গুলাকে আবার ডিটেলস চেক করছে, কোন অ্যাপ্লিকেশন গুলা, ওই যে ভ্যালিড অ্যাপ্লিকেশন গুলা, এন্ড ডিসাইড দ্য অ্যাপ্লিকেশন টু বি অ্যাডমিটেড, those to be put in the waiting list and those are the rejected। ডিপার্টমেন্ট আবার তাদের সেখান থেকে লিস্ট করে ফেললো যে কাকে তার রিকোয়ারমেন্টস গুলো প্রপারলি ফুলফিল করলো, কার সিজিপি মিনিমাম এত আছে, কার পাবলিকেশন আছে কিনা, কার এসএসসি রেজাল্ট কিরকম, কার ম্যাথমেটিক্স আছে কিনা, কার ফিজিক্স আছে কিনা, এই জিনিসগুলো আরো ডিটেলস ডিপার্টমেন্ট চেক করলো। চেক করার পরে তখন কি করলো, the department check the application in details and decide the application to be admitted, কোনটা admitted নিব, those to be the কোনটাকে আমি ওয়েটিং লিস্টে রাখবো and কোনটাকে আমি রিজেক্ট করে দিলাম। তার মানে এই প্রসেসটা করছে কে, ডিপার্টমেন্ট। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স আর সেন্ড টু দ্য রেজিস্টার অফিস। তখন ফাইনাল যে একটা লিস্ট হয়েছে যে অ্যাডমিশন কারা কারা, ওয়েটিং লিস্ট কারা কারা, রিজেক্টেড কারা কারা, ওই লিস্টটা আবার the appropriate letters are sent to the register office which intimates the application। ওই লিস্টটা তখন রেজিস্টার অফিস পাঠিয়ে দিয়েছে। রেজিস্টার অফিস তখন ক্যান্ডিডেটসদেরকে জানাই দেওয়া হবে যে কে কোন সাবজেক্টে অ্যাডমিটেড, কে কে রিজেক্টেড, কে কে ওয়েটিং লিস্ট। এই হচ্ছে সিনারিওটা। এই সিনারিওর জন্য তোমাকে দুটা জিনিস ডিজাইন করা লাগবে, একটা হচ্ছে ডিএফডি 0, একটা হচ্ছে ডিএফডি 1। এবার বুঝতে পারছো যে কোশ্চেনটা কি? হ্যালো, জি স্যার। মানে এই হচ্ছে কোশ্চেন, মানে তোমাদের পরীক্ষায় আসলে এরকম সিনারিও দেওয়া থাকবে আর রিকোয়ারমেন্টস গুলো একজন সিস্টেম অ্যানালিস্ট ইউজারদের কাছ থেকে ঠিক এইরকম সিনারিও কালেক্ট করে আর এই সিনারিও থেকেই ডেটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে কনভার্ট করে। তাহলে আমি ডিএফডি 0-এর মধ্যে আসি নাই। এখন ডিএফডি 0টা কি হবে, ইউজাররা অ্যাপ্লাই করবে আর ইউজাররা ওয়েটিং লিস্ট, রিজেক্টেড লিস্ট পাবে, তাই না ব্যাপারটা? আমি যদি এইটার পার্সপেক্টিভে চিন্তা করি ডিএফডি 0টা, তাহলে কি হবে বলো তো? এটার পার্সপেক্টিভে ডিএফডি 0 কি হবে, এইটা হবে কারা, অ্যাপ্লিকেন্টরা। ও কি করবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে, ঠিক না? ও অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে আর এটা যাবে কোথায়, সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর কি মানে কি ওইখানে দেওয়া ছিল কি ইনফরমেশনটা কি দেওয়া ছিল, ইস্যু টু দ্য রেজিস্টার অফিস। অথবা আমি যদি বলি যে কি সিস্টেম, তুমি এটাকে সিস্টেম দাও তাহলে হবে। আর এখানে দিল, ওরা চেক করলো কারা, অ্যাডমিন। তুমি এখানে কি করলা, অ্যাপ্লিকেশন গুলো অ্যাপ্রুভ মানে জাস্ট অ্যাপ্লাই করলা আর এইখান থেকে কাজ কমপ্লিট হয়ে তোমার এখানে কি লিস্ট আসবে, যে কারা ওয়েটিং লিস্ট, কারা রিজেক্টেড লিস্ট, কারা কি অ্যাডমিটেড লিস্ট, দ্যাটস ইট। এরপরে আর কোনো ভেরিফাই করার কিন্তু আর পরবর্তীতে কিছু, কিন্তু মানে তুমি রিকোয়েস্ট করতেছো অ্যাপ্লিকেশন গুলো দিয়ে আর লিস্ট আসতেছে কিন্তু 3টা। তার মানে এইভাবে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ডিএফডি 0। এখন আমি ডিএফডি 1-এর মধ্যে চলে যাই। তাহলে ডিএফডি 1টা আসলে কি হয়েছিল, এই জায়গাটার মধ্যে আমি এখন আসি। দেখো ডিএফডি 1টা কি হয়েছিল, দেখো মানে আমি অ্যাপ্লিকেশনটা, যারা অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লিকেশন গুলো দিয়ে অ্যাপ্লাই করলো, এটা আরেকটা প্রসেস। এটা হচ্ছে আমার সিস্টেমের এন্টিটি ইনপুট। এখানে আমি একটা প্রসেস করতেছি যেটা সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো চেক করতেছে কার, একজন ক্লার্ক। সে চেক করতেছে কি যাদের যাদের মার্কশিট গুলো আছে, যাদের যাদের এডমিশন ফি আছে, তাদের একটা এক্সেল ফাইল তৈরি করলো ডিপার্টমেন্ট ওয়াইজ। এই ডেটাগুলোকে ভ্যালিড অ্যাপ্লিকেশন গুলোকে পাঠিয়ে দিল কোথায়,
আরেকটা ডিপার্টমেন্ট। আমরা একটা কথা বলছিলাম কিন্তু একটা প্রসেসের আউটপুট কিন্তু আরেকটা এন্টিটির ইনপুট হিসেবে কাজ করলে আরেকটা প্রসেসের আবার ইনপুট হিসেবে কাজ করে। তার মানে এই দুইটা প্রসেসের মাঝখানে ইনপুট কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো বা লিস্টগুলো কিন্তু কাজ করতেছে। ওকে, তাহলে এই ডিপার্টমেন্ট তখন আরেকটা কি কাজ করতেছে বলছিলাম এখানে যে রেজিস্টার অফিস দ্য ডিপার্টমেন্ট চেক দ্য অ্যাপ্লিকেশন ইন ডিটেলস। তো ডিপার্টমেন্ট আবার সেটাকে চেক করতেছে, চেক করার পরে এখানে অ্যাডমিশন লিস্ট বানাইতেছে, ওয়েটিং লিস্ট বানাইতেছে, রিজেক্টেড লিস্ট বানাইতেছে, এবং এই লিস্টগুলো কোথায় পাঠিয়ে দিছে? কনসার্ট টু দ্য রেজিস্টার অফিস। দ্যাটস ইট। এইটার মধ্যে এই সিনারিওর জায়গা থেকে এই জায়গায় কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা আমাকে বলুন। স্যার এখানে স্যার ডিএফডি স্যার মানে 1 বা 0 স্যার কোনটা ইউজ করব স্যার এটা বুঝবো কেমনে স্যার? আমি এখানে ডিপি 1, আমার তো আমি ইন ডিটেইলস তো আমার যাওয়া লাগতেছে না, কারণ আমার এখানে প্রসেসটা ছোট, ডিপি 1 এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। এই জায়গায় দেখো আরো একটা ডায়াগ্রাম, এটাও প্রসেস ডিপি 1 এর মধ্যে চলে আসতেছে। মানে তোমাদের এইরকম সিনারিওগুলা হয়তো আরেকটু বড় দেওয়া থাকবে বা এই টাইপেরই দেওয়া থাকবে, তোমাদেরকে ডিপি 0 কে রাখতে হবে, তারপরে ডিপি 1 একটা রাখতে হবে। এখন দেখো এই এক্সাম্পলটা কি বলছে, এই ম্যাগাজিন ইজ পাবলিশ মান্থলি and is sent by the post to its subscriber. 2 months before the expiry of the subscription, a reminder is sent to the subscriber. If subscription is not received within a month, another reminder is sent. If renewal subscription is not received up to 2 weeks before the expiry of the subscription and the subscription name is removed from the mailing list and the subscriber informed. মানে আমি এইভাবে একটা এক্সাম্পল দেই, মনে করো তোমরা প্রতি বছর একটা ম্যাগাজিন নাও, কম্পিউটার বিচিত্র নামের একটা ম্যাগাজিন, তুমি কি করো নভেম্বর ডিসেম্বরে রিনিউ করে ফেলো এবং জানুয়ারি থেকে পুরো 1 বছর তোমাকে অটোমেটিক্যালি তোমার বাসায় ওই ম্যাগাজিনটা চলে আসে। এই টাইপের সিস্টেমের জন্য, ইনফরমেশনের জন্য, রিকোয়ারমেন্টসের জন্য একটা সিস্টেম ডেভেলপ করতে চাও বা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করতে চাও, তাহলে কি করা লাগবে? দেখো আমি এই মুহূর্তে কিন্তু পুরো সিস্টেম চিন্তা করতেছি না, আমি যা চিন্তা করতেছি যে কোন জায়গায় ডেটাটা ইনপুট হবে এবং কোন জায়গায় কি প্রসেস হয়ে কোন জায়গায় আউটপুট হবে। মানে এই কথাবার্তাগুলোকে একটা বক্স আকারে রিপ্রেজেন্ট করানোটাই হইতেছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। ওকে, এখন আমি দেখো আমি ডিএফডি 0 এটার জন্য খুব ইজি, আঁকে ফেলা যাবে যে ম্যাগাজিন কোম্পানি রিকোয়েস্ট করতেছে আর ম্যাগাজিন কোম্পানি থেকে সাবস্ক্রাইবার রিপ্লাই পাইতেছে, দ্যাটস ইট, আর কিছু না, ওই আগেরটার মতোই। এখন আমি এটাকে ডিএফডি 1 এর পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, দেখো কি করতেছে, এই ম্যাগাজিন কোম্পানি যে ডাটাগুলো আছে, ওদের যে ডাটাগুলো সাবস্ক্রাইবার যে ডাটাগুলো, সেই ডাটাগুলো চেক করতেছে, চেক করে সাবস্ক্রাইবারদেরকে একটা রিমাইন্ডার পাঠিয়ে দিচ্ছে। সেই সাবস্ক্রাইবারদেরকে রিমাইন্ডার পাঠানোর জন্য তাহলে আগে কি করে লাগছে, ওই ডেটাবেজে কারা কারা গতবারের লিস্ট ছিল সেই লিস্টগুলো তারা দেখে চেক করে যে আমাদের গতবারের কারা কারা আমাদের রেজিস্টার্ড ইউজার ছিল, সেই চেকগুলো করতেছে, করার পরে এই মেলটা পাঠাইতেছে কখন, এই ম্যাগাজিন ইজ পাবলিশ মান্থলি সেন্ড এন্ড পাবলিশ 2 months বিফোর, মানে মনে করো যে নভেম্বরে পাঠাই দিচ্ছে। মানে যেহেতু রিনিউটা শুরু হবে জানুয়ারি থেকে, তার মানে নভেম্বরে 2 মাস আগে থেকে তাদেরকে একটা মেল করে দেওয়া হচ্ছে যে তোমরা আগামী বছর কারা কারা সাবস্ক্রাইবার হিসেবে থাকবা, তোমরা এখনই আগামী বছরের বিলটা পে করে দাও, এবং তাদের আগামী গত বছরের যারা যারা ইউজার ছিল তাদের সবাইকে সেই লিস্টটা চেক করে সেই ডেটাবেস থেকে তাদের সবাইকে মেল করে দেওয়া হলো। ওকে, এই সাবস্ক্রিপশন ইজ নট রিসিভ উইথিন এ মান্থ, 1 মাসের মধ্যেও যারা আসলে পে করে নাই, মনে করো যে টোটাল ইউজার আছে তাদের 500, এর মধ্যে মনে করো 300 ইউজার অলরেডি রেজিস্টার করে ফেলছে এই মেইল পাইয়াই, এর মধ্যে যারা অনেকে এখনো করে নাই, এই জন্য বলা হচ্ছে দ্য ইফ সাবস্ক্রিপশন ইজ নট রিসিভ উইথিন এ মান্থ, এই মাসের মধ্যে যারা করে নাই, অ্যানাদার রিমাইন্ডার ইজ সেন্ট, আবার আরেকটা রিমাইন্ডার পাঠানো হচ্ছে। সাবস্ক্রাইবারের ডেটা চেক করতেছে কি ওইখানে যে 500 ডাটা ছিল, সেই 500 ডাটার ভিতরে যারা ছিল অলরেডি টাকা পে করে ফেলছে তাদের লিস্টটা বাদ দিয়ে নতুন করে আপডেট একটা লিস্ট করে তাদের আবার একটা রিমাইন্ডার পাঠিয়ে দেওয়া হলো সাবস্ক্রাইবারদের। If renewal subscriber is not received up to 2 weeks before, তারা আবার কি করতেছে 2 সপ্তাহ আগে, মানে মনে করো নভেম্বরে একটা বাড়াইছে, নভেম্বরে একটা বাড়াইছে, ডিসেম্বরের 1 তারিখে একটা বাড়াইছে, তারপর আবার ডিসেম্বরের 16 তারিখে, এই জন্য বলা হচ্ছে if subscription is not received up to 2 weeks before the expiry of the subscription, the subscription name is removed from the mailing list and subscriber informed. তখন তাদেরকে
2 সপ্তাহ আগে আবার একটা মেল করা হচ্ছে যে তোমরা এখনো রেজিস্ট্রেশন করো নাই, সো তোমরা মনে হয় আগামী বছর আর রেজিস্ট্রেশন করবে না। এই জন্য তাদের ওই লিস্ট থেকে তাদের যে ডেটা, সেই ডেটা থেকে তাকে রিমুভ করে দেয়, এবং রিমুভ করে দেওয়ার কারণে তাদেরকে আবার একটা মেলও করে দেওয়া হয় যে আগামী বছর থেকে তুমি আর আমাদের সাবস্ক্রাইবার না বলে তাদেরকে একটা মেল করে দেওয়া হয়। এটার জন্য তুমি একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করো। সেটা এখানে দেওয়া আছে, দেখো প্রথমে পাঠাইছে 2 মাস আগেরটা ডেটাবেস চেক করতেছে, তারপরে আবার পাঠাইছে 1 মাসেরটা, সেই ডেটাবেস আপডেট করে তারপরে আবার পাঠিয়ে দিছে, তারপরে আবার পাঠিয়ে দিছে, যে তাদেরকে সেই লিস্টগুলি পাঠাইতেছে যাদেরকে ডিলিট করা হয়েছে, ডিলিট করে তাদেরকে আবার একটা মেল করে দেওয়া হয়েছে। এটা কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলো। না স্যার, বুঝতে পারছি স্যার। এই যে তাহলে এখন আমাকে বলো যে আসলে পরীক্ষায় আসলে এই জিনিসই থাকে। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে 3-4টা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা বাকি এক্সাম্পল গুলো দেখবা। আর আমি যেটা করছি সেটা হলো তোমাদের প্রত্যেকটা উইকের মধ্যে, আমি ওই উইকের মধ্যে দেখো এখানে ডিএফডি এক্সাম্পল প্র্যাকটিস নামে একটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি দেখো অনেকগুলো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এই টাইপের এক্সাম্পল আসলে তোমাদের পরীক্ষায় আসলে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমাদের নরমালি পরীক্ষার মধ্যে আমরা ডিএফডি 0 আর 1 এর মধ্যেই থাকবো। 2টা আরো অনেক কমপ্লেক্সের মধ্যে যাওয়া লাগে, আর 3-4 তো আরো বড় কমপ্লেক্স। তো আমরা চেষ্টা করবো ডিএফডি 0 এবং 1 এর মধ্যেই থাকার। জি স্যার। ক্ষেত্র বিশেষে যদি 2 এ যাওয়া লাগে লাগবো, কিন্তু 3 আর 4 এর মধ্যে আমরা যাব না। এখন এই এক্সাম্পল গুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে হয়ে যাবে এই লেসন গুলার আদলে, যদি তোমরা প্র্যাকটিস করো। এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা এক এক করে বলতে পারো। তোমাদের ক্লাসের অর্ধেক স্টুডেন্ট কিন্তু নাই, মাত্র 24 জন, বুঝতেছো? এই জিনিস কি ক্লাস না করলে কি কেউ বুঝতে পারবে? আমারে বলো। স্যার ক্লাস করে বোঝাই তো কষ্ট হয়ে যায়। তাহলে এবার বলো, যারা ক্লাস করে নাই ওরা কি মনে করতেছে যে অনলাইন ক্লাস করতেছে মানে আমারে নূর, নাফিস, শাফিল, আমানুল্লাহ, রাব্বি আর আমারে হেল্প করবে, খদিজা ওরা হেল্প করবে আমাকে, একজন আরেকজনকে হেল্প করবে, এরকম ভাবতেছে? না স্যার, ওরা হয়তো স্যার ভিডিওটা দেখে নেবে স্যার। স্যার ওরা আমাদের থেকে বেশি পারে স্যার, আমরাই স্যার পারি না স্যার। না বেশি পারে স্যার অনেকের হয়তো নেটের সমস্যা থাকতে পারে, তো স্যার এদিকেও